আচ্ছা, তো আজকে আমাদের বোঝার যে টপিক সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে প্রথমত আমরা ডেপ্রিসিয়েশনের সংজ্ঞাটা একটু জানবো। সংজ্ঞাটার মধ্যে বলা হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যয়কে তার কার্যকর আয়ুষ্কালের মধ্যে সুনির্দিষ্ট নিয়ম ও যুক্তিসঙ্গত উপায়ে খরচ হিসেবে বন্টন করাকে অবচয় বলে। এখানে অবচয়ের মধ্যে প্রথমত বৈশিষ্ট্য হচ্ছে যে স্থায়ী সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তির উপর আমি অবচয় ধার্য করতে পারবো না। আর যখনই আমি অবচয় ধার্য করতে যাব তখনই তার আয়ুষ্কালের সাথে আমার কাজ করা লাগবে এবং অবচয়টাকে আমি খরচ হিসেবে দেখাবো। এই ছিল প্রাথমিক কথাবার্তা অবচয় সম্পর্কে। তো আমরা যে বিষয়গুলো দেখতে পাবো অধ্যায়ের মধ্যে, যে বিভিন্ন ধরনের পদ্ধতিতে অবচয় বের করতে বলে। স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক পদ্ধতি; ডিক্লাইনিং বা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড; ক্রমহ্রাসমান বা দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতি; প্রোডাকশন ইউনিট মেথড, উৎপাদন একক পদ্ধতি; ওয়ার্কিং আওয়ার মেথড, কার্য ঘন্টা পদ্ধতি; সাম অফ দা ইয়ার ডিজিট মেথড, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। এই পাঁচটা পদ্ধতির অবচয় জানা আমার জন্য খুব বেশি প্রয়োজন। তাহলে স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক পদ্ধতির অবচয় সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। মোট ব্যয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। ডিক্লাইনিং বা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু টোটাল কস্ট ইনটু ডেপ্রিসিয়েশন রেট। এখন এই ডেপ্রিসিয়েশন রেটটা কোশ্চেনে মাঝে মধ্যে দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া থাকে না। যখন দেওয়া থাকবে না তখন আমরা ডেপ্রিসিয়েশন রেটটা বের করে নিব। সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই n ইনটু 100। বাট যদি আমাকে ডাবল ডিক্লাইনিং কথাটা বলা থাকে তাহলে আমি 2 দিয়ে গুণ করব। আর যদি ডাবল কথাটা বলা না থাকে তাহলে আমি 2 দিয়ে গুণ করব না, প্রথম অংশটুক করে রেখে দিব। কথা বুঝতে বা শুনতে কারো কোনো সমস্যা হচ্ছে? না ভাই, ক্লিয়ার ভাই। আচ্ছা, তো আমি একটু সূত্রগুলা বলি, দেন দেখা যাচ্ছে আমরা আবার ম্যাথ শুরু করব। প্রোডাকশন ইউনিট মেথডের মধ্যে দেখেন প্রথমত কি করা হয়েছে, ডেপ্রিসিয়েশন পার ইউনিট। এক্ষেত্রে যেহেতু আমি প্রোডাকশন ইউনিট নিয়ে কাজ করতেছি, তাহলে এক্ষেত্রে আমার আয়ুষ্কাল না, টোটাল ইউনিট, মানে একটা সম্পত্তি থেকে আমি মোট কত একক পণ্য উৎপাদন করতে পারবো সেই টোটাল ইউনিটটা নিয়ে কাজ করতে হবে, যেটা প্রশ্নে দেওয়া থাকে। টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ইউনিট, এভাবে করলে আমি পাবো ডেপ্রিসিয়েশন পার ইউনিট। দেন যখন আমি বার্ষিক অবচয় বের করব তখন ডেপ্রিসিয়েশন পার ইউনিটের সাথে আমার যে বার্ষিক উৎপাদন থাকবে সেটা গুণ করে দিব, তাহলেই হবে। অথবা দেখা যাচ্ছে আমি আরেকভাবে বের করতে পারি যে ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু ইউনিট বের না করে সরাসরি ইউনিটের সূত্রটা লিখে দিব আর ইয়ারলি যে ইউনিট থাকবে সেটা গুণ করে দিব সেম ভাবে। এখন প্রোডাকশন ইউনিট এবং ওয়ার্কিং আওয়ার দুইটা সেম, জাস্ট চেঞ্জ হবে। উপরেরটার মধ্যে আমার ইউনিট এর তথ্য দেওয়া থাকবে, নিচেরটার মধ্যে আওয়ারের তথ্য দেওয়া থাকবে। এখন আমাদের সব সূত্র মুখস্থ করে পড়ার মতো সময় নেই। আমরা যত টেকনিক্যালি যত শর্ট ওয়েতে পড়তে পারি, আমাদের ওই ইউনিট যদি মনে রাখতে পারি, ইউনিট ক্ষেত্রে আমরা আওয়ারটাও ব্যবহার করতে পারবো। আপনারা যদি একটু দেখেন, উপরে ছিল ডেপ্রিসিয়েশন ইউনিট, এখানে আছে ডেপ্রিসিয়েশন পার আওয়ার, সেম ফর্মুলাই, জাস্ট এখানে টোটাল ইউনিট, এখানে টোটাল আওয়ার, এখানে ইয়ারলি ইউনিট, এখানে ইয়ারলি আওয়ার, সেম ভাবেই। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। এক্ষেত্রে অবচয় সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ডিজিট ইনটু ইয়ারলি ডিজিট। এই অঙ্কটার মধ্যে বা এই মেথডটার মধ্যে আমার টোটাল ডিজিটটা বের করে নিতে হবে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এইভাবে করে। যাই হোক, তো পাঁচটা সূত্র আমি শর্ট ভাবে বলে গেলাম, এর আমরা যখন প্র্যাকটিস করবো তখন আমরা ক্লিয়ার হব। তো ভগ্নাবশেষ মূল্য বা সালভেজ ভ্যালুর কতগুলো নাম আছে, সিনোনিম, স্ক্র্যাপ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু, ব্রেকআপ ভ্যালু, যাই বলুক না কেন সবগুলোর অর্থই ভগ্নাবশেষ মূল্য বোঝায়। আমরা ম্যাথে চলে আসতেছি, একটু দেখি বুঝার চেষ্টা করি। প্রবলেম 1, Mihir and company incurred the following expenses in purchasing a delivery truck of 5 tons capacity with a cash price of টাকা 6 lakh. মিহির এবং কোম্পানি কি করতেছে, একটা ডেলিভারি ট্রাক ক্রয় করার ক্ষেত্রে নিম্নোক্ত খরচগুলো সংগঠিত করতেছে, যে ক্ষেত্রে তার ক্রয় মূল্য হচ্ছে 6 লক্ষ টাকা। অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স 40,000 টাকা, সেলস ট্যাক্সেস 30,000 টাকা, মোটর ভেহিকেল লাইসেন্স 2,000 টাকা, পেইন্টিং অ্যান্ড লেটারিং মানে রং বাবদ বা লিখা বাবদ খরচ হয়েছে।
হোয়াট ইজ দ্য কস্ট ফর ট্রাক অ্যাকোয়ার্ড? ট্রাকটা অর্জন করার জন্য কত টাকা খরচ হয়েছে? এক্ষেত্রে বিষয়টা হচ্ছে এই ম্যাথ গুলো আপনাদের 4 মার্কসের জন্য দিতে পারে, শর্ট ম্যাথ। এক্ষেত্রে নর্মালি আমরা যে কাজটা করি, একটা সম্পত্তির সাথে আনুষঙ্গিক যে খরচগুলো থাকে সেই খরচগুলো যোগ করে দিই মোট ব্যয় বের করার জন্য। এক্ষেত্রেও সেম কাজটাই করবে, তবে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে আমি এক্ষেত্রে শুধুমাত্র মূলধন জাতীয় খরচগুলো নিতে পারবো, মুনাফা জাতীয় খরচগুলো আমি নিব না। উপরে যে খরচগুলোর কথা বলেছে একটু যদি লক্ষ্য করি, এটা হচ্ছে পারচেজ প্রাইস। অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স সেটা হচ্ছে আমার মুনাফা জাতীয় খরচ। দুর্ঘটনা বীমা কেন মুনাফা জাতীয় খরচ? কারণ এই দুর্ঘটনা বীমার জন্য আমার কিছুদিন পর পরই বা নিয়মিতভাবে প্রিমিয়াম প্রদান করে যাওয়া লাগবে। সেলস ট্যাক্স যেটা বিক্রয় কর, সেটা আমার মূলধন জাতীয়। এখন দেখা যাচ্ছে বিক্রেতার কর আমার পক্ষ থেকে দেওয়া লাগতেছে, ক্রেতার পক্ষ থেকে, মানে এখানে খরচ আমার এখানে ঘাড়ে চাপা দিচ্ছে এমন হতে পারে, এটা মূলধন জাতীয়। মোটর ভেহিকেল লাইসেন্স সেটাও মুনাফা জাতীয়। কেন? কারণ দেখা যাচ্ছে মোটর ভেহিকেলের যে লাইসেন্স সেটা কিছুদিন পর পরই রিনিউ করা লাগে। রিনিউ করতে হয়। হ্যাঁ। জি ভাইয়া। পেইন্টিং এন্ড লেটারিং, আমি একবার একটা গাড়ি ক্রয় করেছি, এখন এটার মধ্যে যে রং করবো বা লিখি করবো, এটা তো এমন না যে 6 মাস পর পরে লেখা লাগবে, এটা মূলধন জাতীয়। তাহলে এক্ষেত্রে আমরা কি করতেছি দেখি, এই ক্যালকুলেশন অফ কস্ট ফর ট্রাক অ্যাকোয়ার্ড, ঘর কাটবো টাকার দুইটা এবং পার্টিকুলার একটা ঘর, পারচেজ প্রাইস লিখবো, অ্যাড সেলস ট্যাক্সেস পেইন্টিং অ্যান্ড লেটারিং, দুইটা টাকা ইনার কলামে লিখে দেন আমি আউটার কলামে বসে টোটাল টাকাটা যোগ করে ফেলবো। এটা হচ্ছে কস্ট ফর ট্রাক অ্যাকোয়ার্ড। বুঝতে সমস্যা হয়েছে কারো? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, যদি কারো সমস্যা হয় একটু লাগলে আমাকে থামার প্রশ্ন করে ক্লিয়ার হয়ে নিন, তাহলে সুবিধা হবে। প্রবলেম 2, expenditures given below were incurred by Matador company in purchasing land। মানে দেখা যাচ্ছে একটা ম্যাটাডোর কোম্পানি একটা জমি বা ভূমি ক্রয় করবে, সেই ক্ষেত্রে নিম্নোক্ত খরচগুলো সংঘটিত হয়েছিল। ক্যাশ প্রাইস মানে পারচেজ প্রাইস 1,00,000 টাকা, ট্যাক্সেস 6,000, অ্যাটর্নিস ফি অবলেখকের মজুরি বা কমিশন যেটা, রিয়েল এস্টেট ব্রোকার্স কমিশন চার্জ টাকা 4,000। রিয়েল এস্টেট ব্রোকার্স কমিশনের বাংলা মানে দালাল বুঝায়। দেখা যাচ্ছে ভূমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মধ্যস্থতাকারী যে লোকটা বা ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে তাদেরকে ব্রোকার বলে, তো তার যে কমিশন, অ্যান্ড ক্লিয়ারিং গ্রেডিং এক্সেট্রা টাকা 7,000। তাহলে এই ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি আমাকে অনেকগুলো খরচ বলা আছে, বাট এখানে আমি কোনো মুনাফা জাতীয় খরচ দেখতে পারতেছি না। ক্যাশ প্রাইস ক্রয় মূল্য, ক্লিয়ারিং গ্রেডিং এটা কি ভাইয়া? ক্লিয়ারিং গ্রেডিং মানে দেখা যাচ্ছে আপনি ভূমিটা ব্যবহার উপযোগী করতেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার যে খরচ। দেখা যাচ্ছে এখানে একটা ঘর ছিল বা একটা দেয়াল ছিল, সেটাকে ভেঙে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভূমি ব্যবহার উন্নয়ন উপযোগী যেটা আর কি করতে। ভাইয়া। হ্যাঁ, ভূমি উন্নয়ন ভূমি যেটা। উন্নয়ন খরচ। হ্যাঁ, তো আচ্ছা। সেটা আমার মূলধন জাতীয় খরচ। তো এক্ষেত্রে অ্যাটর্নিস ফি, ট্যাক্সেস, রিয়েল এস্টেট ব্রোকার্স কমিশন চার্জ, ক্লিয়ারিং গ্রেডিং এক্সেট্রা যা আছে সব খরচগুলো হচ্ছে আমার মূলধন জাতীয়। যার কারণে নিচে যদি আমরা একটু সলিউশনের দিকে তাকাই, ওইখানে আমি ক্যাশ প্রাইজের সাথে সবগুলো খরচই নিয়েছি, যে ট্যাক্সেস, অ্যাটর্নিস ফি, ব্রোকার্স কমিশন, ক্লিয়ারিং গ্রেডিং এক্সেট্রা যেগুলো ছিল সবগুলা নিয়ে যোগ করে ফেলবো, তাহলে আমি ভ্যালু অফ দ্য ল্যান্ড পেয়ে যাবো। সেম 1 নম্বরের মতো, এটার মধ্যে কোনো চেঞ্জেস নাই। তো আশা রাখি বুঝতে পেরেছেন। প্রবলেম হলে আমাকে একটু জিজ্ঞাসা করে নিবেন। প্রবলেম 3, সুমোশি ম্যানুফ্যাকচারিং কোম্পানি acquires a real estate at a cash price of টাকা 2 লাখ। তাহলে সুমোশি ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটা রিয়েল এস্টেট মানে ভূমি ক্রয় করেছে বা অর্জন করেছে 2 লক্ষ টাকা দিয়ে। The property contains an old warehouse that is removed at a net cost of টাকা 6,000। ওই ভূমিটার মধ্যে একটা পুরাতন ঘর ছিল, সেটা সরানোর জন্য আমার 6,000 টাকা খরচ হচ্ছে, কোম্পানি টোটাল নিট 6,000 টাকা। ব্র্যাকেটে বলা আছে টাকা 7,500 ইন কস্ট লেস টাকা 1,500 প্রসিডস ফ্রম সালভেজড ম্যাটেরিয়ালস। পরে বলি লাইনটা, পরে বলতেছে যে অ্যাডিশনাল এক্সপেন্ডিচার্স অ্যান্ড অ্যাটর্নিস ফি, অতিরিক্ত খরচ এবং অবলেখকের মজুরি বাবদ 1,000 টাকা, অ্যান্ড দ্য রিয়েল এস্টেট ব্রোকার্স কমিশন হচ্ছে 8,000 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য কস্ট অফ ল্যান্ড? তাহলে এই ক্ষেত্রে রিয়েল এস্টেট ব্রোকার্স কমিশন, দেন হচ্ছে অ্যাটর্নিস ফি, তারপর ওই যে ওয়্যার হাউস রিমুভ কস্ট, সবগুলো খরচে হচ্ছে মূলধন জাতীয়।
এখন যে কথাটা আমি স্কিপ করছিলাম সেটা একটু বুঝাই দিই। এখানে বলতেছে যে একটা ওল্ড ওয়্যার হাউস সরাতে নিট ৬,০০০ টাকা খরচ হয়েছে, ব্র্যাকেটে বলতেছে যে তোমার মোট ৭,৫০০ টাকা খরচ হয়েছে, কিন্তু ওইখানে যে তোমার ঘরটা ছিল সেখান থেকে যে সালভেজড ম্যাটেরিয়ালস ছিল সেগুলো বিক্রি করে তুমি ১৫০০ টাকা পেয়েছো। তো তোমার ৭,৫০০ টাকা খরচের মধ্যে তুমি ১৫০০ টাকা পেয়ে গিয়েছো, তাহলে তোমার নিট কত থাকে? ৬,০০০। ওই ৬,০০০ আমার কোশ্চেনে বলাই আছে। তো এখানে এই ব্র্যাকেটের কথাটার কোনো প্রয়োজন নাই, জাস্ট বুঝার জন্য বলে দিলাম। তাহলে এক্ষেত্রে যে ক্যালকুলেশন কস্ট অফ ল্যান্ড, পারচেস প্রাইস, ওয়্যারহাউস রিমুভ কস্ট, অ্যাটর্নিস ফি, ব্রোকার্স কমিশন সবগুলো যোগ করে কস্ট অফ দ্য ল্যান্ড পেয়ে যাব। এখন অনেকে আছেন, উজ্জ্বল আছেন, ফাহমিদা আছেন, মেহেজাবিন আছেন, রিয়াজ আছেন, আপনারা কি বুঝতে পারতেছেন? সমস্যা হলে বলবেন। জি আর কি কোনো জি ভাইয়া, সমস্যা বুঝতে হচ্ছে? পেরেছি ভাইয়া। না 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 ভাইয়া। ইজি আচ্ছা, আছে। হ্যাঁ ইজি আছে, জাস্ট কয়েকটা ক্ষেত্রে মানে সামনে হয়তো বা কয়েকটা ম্যাথের মধ্যে একটু প্রবলেম হতে পারে। প্রবলেম 4 দেখি, যেগুলো ইজি আছে যতটা আমরা ফার্স্ট আগাতে পারি আমাদের জন্য সুবিধা। তাহলে দেখা যাচ্ছে পরে বলতেছে আবির কোম্পানি পারচেজড মেশিনারি অন July 1, 2010 ফর টাকা 4 লাখ। আবির কোম্পানি সম্পত্তি ক্রয় করতেছে জুলাই 1, 2010 সালে 4 লক্ষ টাকা দিয়ে। আমাদের পারচেজ প্রাইস মানে পারচেজ যে ডেট থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, পারচেজ ডেট। The company paid টাকা 4,000 title fees and country tax টাকা 1,500 on the machine. Title fees বলতে দেখা যাচ্ছে ওই ইম্পোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমদানির ক্ষেত্রে ওই একটা নামকরণ বাবদ খরচ আছে টাইটেল ফিস সেটা, এবং কান্ট্রি ট্যাক্স তো কান্ট্রি ট্যাক্স দেশের যে কর যেটা ১৫০০ টাকা। In addition, the company paid টাকা 2,500 shipping charges for delivery and 9,000 was paid to a local contractor to build and wire a platform for the machine on the plant floor. Emotions. আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই খরচগুলো ছাড়াও শিপিং চার্জ যেটা ছিল, জাহাজ ভাড়া মানে জাহাজ ভাড়া, এবং এই ক্ষেত্রে ৯,০০০ টাকা দিয়েছে একজন লোকাল কন্ট্রাক্টরকে, মানে স্থানীয় একজন যে ঠিকাদার আছে তাকে দিয়েছিল। তো বিল্ড এন্ড ওয়্যার এ প্ল্যাটফর্ম ফর দ্য মেশিন অন দ্য প্ল্যান্ট ফ্লোর, আপনি যে অফিসে প্ল্যান্ট ফ্লোরের মধ্যে সম্পত্তি স্থাপন করবেন তার জন্য একটা প্ল্যাটফর্ম বা একটা জায়গা তৈরি করে দিয়েছিল, তার জন্য ৯,০০০ টাকা দিয়েছেন। তাহলে যে খরচগুলো ছিল টাইটেল ফিস মূলধন জাতীয়, কান্ট্রি ট্যাক্স মূলধন জাতীয়, শিপিং চার্জ মূলধন জাতীয়, লোকাল কন্ট্রাক্টর যে ফিটা ছিল সেটাও মূলধন জাতীয়। পরে বলতেছে কি দ্য মেশিন হ্যাজ অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ 6 ইয়ার্স। The machine has an estimated useful life of 6 years with a scrap value of টাকা 6,000। তাহলে এক্ষেত্রে আয়ুষ্কাল হচ্ছে 6 বছর, যার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 6,০০০ টাকা। Determine the depreciation base of আবির কোম্পানিজ নিউ মেশিন। অনেকগুলো কথা বলার পর আমাকে শেষে বলতেছে যে অবচয় ধার্য করো। The company uses straight line method for depreciation. স্ট্রেট লাইন, সরলরৈখিক সূত্রটা ছিল টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তার জন্য আমার আগে কি করতে হবে? টোটাল কস্টটা বের করে নিতে হবে। সলিউশন 4, ওয়ার্কিং ক্যালকুলেশন অফ টোটাল কস্ট। এটা আমাকে রিকোয়ারমেন্টে চায় না, তাই আমি ওয়ার্কিং আকারে করে নিচ্ছি। পার্টিকুলার টাকা টাকা, দেন পারচেজ প্রাইস অ্যাড যে খরচগুলো ছিল সবগুলো খরচ নিয়ে 4,17,000 টাকা হচ্ছে। এখন রিকোয়ারমেন্ট আমাকে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন যেহেতু বের করতে বলেছে, তাহলে ওই ডেপ্রিসিয়েশনের মধ্যে আমরা কি লিখবো? সূত্রটা যেটা আছে সেটা লিখবো, টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। 4,17,000, সালভেজ ভ্যালু হচ্ছে 6,000, ইউজফুল লাইফ 6। আমি প্রথমেই বলেছিলাম আমাদের পারচেজ ডেটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি ক্রয় করেছিলাম জুলাইয়ের 1 তারিখে, আর এক্ষেত্রে আমার অবচয় সবসময় ডিসেম্বর 31 তারিখে ধার্য করতে হয়। তাহলে জুলাই 1 তারিখ থেকে নিয়ে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 6 মাসের অবচয় হয়। আর এক্ষেত্রে এই যে সূত্রটা লেখা আছে, সূত্রটার মাধ্যমে আমি 1 বছর অবচয় পাবো, যার কারণে সেটাকে আমি ভাগ 12 করলাম এবং গুণ 6 করে 6 মাসের অবচয়টা বের করে ফেলবো।
ক্লিয়ার? জি। আর কোনো জি ভাইয়া। সমস্যা? নো ভাইয়া। আচ্ছা তারপরে আচ্ছা, এখন আমাদের ডেপ্রিসিয়েশন একটু ডিপলি যাওয়া লাগবে বোঝার জন্য, এই ম্যাথটা বোঝার জন্য বিশেষ করে। আচ্ছা, এখন আপনাদের মতে ডেপ্রিসিয়েশন মানে আপনারা যেটা জানেন ডেপ্রিসিয়েশন কাকে বলে একটু বলেন আমাকে। অবশ্যই ভাই আমি যেটা জানি হলো স্থায়ী সম্পত্তি বা ব্যবহারের ফলে দৈনন্দিন ব্যবহারের ফলে যে আর কি ক্ষয় হয় বা ক্ষয় হয় ওইটা আর কি অবচয় আর কি। ব্যবহারের ফলে যেটা প্রত্যেকটা জিনিস তো একটা আহ, আয়ুষ্কাল থাকে, ব্যবহার করলে জিনিসটা নষ্ট হবে। তো এটা কত বছর আমি ব্যবহার করলাম, তো এটা কত বছর আমাকে এত টাকা দিয়ে আমি একটা জিনিস কিনলাম, কত বছর আমাকে সার্ভিস দিলো, তো এটা প্রতি বছর ভাগ করলে আমি যে টাকাটা পাবো অ্যামাউন্ট পাই, ওইটাই আর কি আমি অবচয় হিসাবে আমার কাছে আর কি। আচ্ছা, কেন করা হয় অবচয়টা? আপনারা চারজন আছেন, চারজনের রেসপন্স করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের বোঝার জন্য বলতেছি আমি। অবচয়টা অ্যাকচুয়ালি কেন ধার্য করা হয় এই বিষয়গুলো বইয়ের মধ্যে পাওয়া যায় না, ঠিক আছে? আমি একটু বলি। অবচয়টা ভাইয়া, হ্যাঁ বলেন, জি, বলেন। একটা একটা ক্ষেত্রেও করা যায়, যেটা হলো যে আমি এই একটা মেশিন আমি ক্রয় করার পরে যদি মেশিনটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়, আমি যদি অবচয়টা ধার্য না করি, তো পরবর্তীতে ওই মেশিনটা ক্রয়ের ক্ষেত্রে আমার একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। তো আমি হ্যাঁ যেটা আজকাল আমার জানা থাকে, তাহলে আমি প্রতি বছর ওই পরিমাণ টাকাটা আমি সেভিং করলে দেন আমার ওই মেশিনটা রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমার আমার জন্য ইজি হবে। আচ্ছা, এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে এটা। আমার অবচয়ের মেইন রিজন হচ্ছে একটা, যেমন আমি একটু বোঝানোর চেষ্টা করি, আরো বাকি তিনজন আছেন দেখেন বুঝেন কিনা। যেমন আমি একটা সম্পত্তি ক্রয় করলাম 5 লক্ষ টাকা দিয়ে। 5 লক্ষ টাকা দিয়ে সম্পত্তিটা ক্রয় করার পর সেখান থেকে আমি একটা ধারণা পেলাম যে সম্পত্তিটা আমি আগামী ভবিষ্যতে সর্বোচ্চ 5 বছর ব্যবহার করতে পারবো। আয়ুষ্কাল শেষে এটাকে আমি 50,000 টাকায় বিক্রয় করতে পারবো, এটা আমি ধরে নিলাম বা আমাকে বলে দিল। এখন একটা ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল থাকে না। চলমান প্রতিষ্ঠান নীতি অনুসারে, হিসাব বিজ্ঞানে অনেকগুলো নীতি আছে, তার মধ্যে চলমান প্রতিষ্ঠান নীতি অনুসারে যে অবিরাম ভাবে হিসাব প্রক্রিয়া চলতে থাকবে। আর একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিনিয়ত মূলধন বিনিয়োগ করা কোনো বড় ধরনের ব্যবসায়ীর ক্ষেত্রে সম্ভব হয় না যে প্রতিনিয়ত সে মূলধন বিনিয়োগ করবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটা সম্পত্তি এখন শুরু করলাম, মানে ব্যবসা প্রতিষ্ঠান 5 লক্ষ টাকাতে কিনলাম, বাট 5 বছর পর সম্পত্তিটা ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে। তখন কি আমার সম্পত্তির প্রয়োজন হবে না? হবে। এমন না কিন্তু আমার ব্যবসা হবে। বন্ধ হয়ে যাচ্ছে, আমার সম্পত্তিটার প্রয়োজন হবে, কিন্তু তখন আমার পক্ষে নতুন ভাবে মূলধন বিনিয়োগ করা সম্ভব হবে কি না সেটা আমি জানি না। তো সেক্ষেত্রে আমি কি করব, ওই যে আমাদের ডিফারেন্স হচ্ছে 5 লাখ টাকা সম্পত্তির মূল্য নেমে আসতেছে 50,000 টাকা পাবো, তো নাই হয়ে যাচ্ছে কত, মানে পাবো না কত, 4,50,000। সাড়ে হ্যাঁ, ওই জি সাড়ে ভাই। চার লাখ বা 4,50,000 সেটাকে আমি সমন্বয় করবো 5 বছরের মধ্যে। এক্ষেত্রে অবচয়ের কিন্তু খরচ না, অনগদ লেনদেন সেটা। অবচয়ের বাবদ আমি কাউকে কোনো টাকা দেই না, এই টাকাটা আমি নিজের কাছে রেখে দিই সঞ্চিতি হিসেবে বা পুঞ্জীভূত অবচয় হিসেবে, তা আমার কাছেই থাকবে। এই টাকাটা আমি কখন ভাঙবো, মানে আমি সেভিংস এর মতো রাখতেছি, যেটা আমি ওই প্রতি সম্পত্তি হিসেবে দেখাচ্ছি, সম্পত্তির অপোজিটে দেখাচ্ছি। এটা যখন আমি সম্পত্তিটা বিক্রয় করে ফেলবো তখন আমি ওই পঞ্জীবিত অবচয়টাকে কি করে ফেলি, ডেবিট করে ফেলি সিম্পলি। কারণ তখন আমার তো আর এই সেভিংস এর কোনো প্রয়োজন নাই, আমি নিজের মতো করে বলতেছি, বইয়ের ভাষায় বলতেছি না ভাই, ভুল হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে আমি এটা সেভিংস এর মতো যেটা রাখতেছি, যখন আমার সম্পত্তি বিক্রয় করে ফেলবো তখন সেটাকে আমি ডেবিট করে ফেলবো সিম্পলি। পঞ্জীবিত অবচয় সবসময় ক্রেডিট হয়। এটি বলার কারণ হচ্ছে এই 5 নাম্বার অঙ্কটা। প্রবলেম 5, শান কোম্পানি সেলস অফিস ইকুইপমেন্ট অন সেপ্টেম্বর 30, 2010 ফর টাকা 20,000 ক্যাশ। তাহলে শান কোম্পানি কি করতেছে, ইকুইপমেন্ট বিক্রি করতেছে সেপ্টেম্বরের 30 তারিখ 2010 সালে নগদ 20,000 টাকায়। এক্ষেত্রে সেলস বলা হচ্ছে, নট পারচেস। দা অফিস ইকুইপমেন্ট অরিজিনালি কস্ট টাকা 72,000, মানে যখন ক্রয় করেছিলাম মূল্য ছিল 72,000 টাকা। আচ্ছা, আজানটা শেষ হোক তারপর একটু বলি, নাহলে বললে বোঝা যাবে না। তো এই প্রবলেম 5 বলতেছে যে শান কোম্পানি সেলস অফিস ইকুইপমেন্ট অন সেপ্টেম্বর 30, 2010 ফর টাকা 20,000 ক্যাশ। শান কোম্পানি একটা সম্পত্তি বিক্রয় করেছে সেপ্টেম্বরের 30 তারিখে 2010 সালে 20,000 টাকা দিয়ে বিক্রয় করেছে। দ্য অফিস ইকুইপমেন্ট অরিজিনালি কস্ট টাকা 72,000, আমি যখন ক্রয় করেছিলাম সেটা মূল্য ছিল 72,000 টাকা। অ্যাজ অফ জানুয়ারি 1, 2010
হ্যাড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টাকা 42,000। মানে জানুয়ারি 1, 2010 সালে আমি দেখতেছি যে আমার এই সম্পত্তিটার পঞ্জীভূত অবচয় বাবদ 42,000 টাকা জমা আছে। Depreciation for first 9 months of 2010 is টাকা 5,250। মানে এখানে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে জানুয়ারি 1 তারিখে, বাট আমি সম্পত্তি বিক্রি করতেছি সেপ্টেম্বরের 30 তারিখে। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তো বাদ, 3 মাস বাদ দিলে থাকে 9 মাস। 9 মাসের অবচয়ের পরিমাণটা দিয়ে দিয়েছে। এখন আমাকে বলতেছে যে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু আপডেট ডেপ্রিসিয়েশন সেপ্টেম্বর 30, 2010 হবে, এটা ভুল লেখা, 11 না 10 হবে, এন্ড রেকর্ড দ্য সেল অফ দ্য ইকুইপমেন্ট। তো এখন আমাদের কি করা লাগবে একটু দেখি। আমরা একটু ওয়ার্কিং করতেছি যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন জানুয়ারি 1, 2010 ইজ টাকা 42,000। কোশ্চেনে দেওয়া আছে ডেপ্রিসিয়েশন ফর ফার্স্ট 9 মান্থ 5,250, যে আমার 42,000 টাকার পঞ্জীভূত অবচয় জমা ছিল, তার সাথে আরো নতুন ভাবে অ্যাড হচ্ছে কত 5,250। তাহলে সো টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন সেপ্টেম্বর 30, 2010 ইজ টাকা, দুটো যোগ করে দিব। এখন আমাকে রিকোয়ারমেন্টের মধ্যে জার্নাল যেটা করা লাগবে, ডেপ্রিসিয়েশনের জার্নাল সবসময় সেম হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। জাবেদা সবসময় দুইটা দিতে হয়, ঠিক আছে, যে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আর একটা ছিল যে বিশদ আয় বিবরণী ডেবিট বা আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। বাট এটা যেহেতু আমরা বছরের শেষ তারিখে করতেছি না, তাই আমরা একটা জাবেদা দিব। ওই ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন ক্রেডিট যে জাবেদাটা আছে সেটা হয় ডিসেম্বরের 30 তারিখে দেওয়া লাগে। আচ্ছা, 5,250 টাকার অবচয়ের যে টাকাটা ছিল বা জাবেদাটা ছিল করলাম। বাট এখন কথা হচ্ছে যে পরের যে বিষয়টা আপনাদের এখানে বলছে যে সেল, আপনি যে বিক্রয় করেছেন এই জাবেদাটা দিতে। এই টাইপের কোশ্চেন আপনাদের আসার সম্ভাবনা খুব বেশি। এই টাইপের কোশ্চেন আপনাদের এখন নিউ সিলেবাসের মধ্যে অ্যাড করেছে, আগে এত কিছু ছিল না, এখন নতুন সিলেবাসের মধ্যে অনেক কিছু দিয়ে রাখে। এই জিনিসটা একটু খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আশা রাখি বুঝবো। আপনি সম্পত্তি বিক্রয় করেছেন, বিক্রয় করে আপনি ক্যাশ পেয়েছেন। সিম্পল সম্পত্তি বিক্রয় করলে আমি কি পাবো? ক্যাশ ডেবিট, সম্পত্তি চলে যাবে সম্পত্তি ক্রেডিট। ক্যাশ ডেবিট কত টাকা পেয়েছেন? 20,000 টাকা। আমি একটু আগে বললাম, মানে আদানের আগে বলেছিলাম যে আমরা পুঞ্জীভূত অবচয়টা তত দিনের জন্য রাখবো যতদিন পর্যন্ত না আমি সম্পত্তিটা বিক্রয় করব। সম্পত্তি বিক্রয় করে ফেলবো, আমার পুঞ্জীভূত অবচয়ের যে সেভিংস বা জমা রাখতেছিলাম সেটা আমি ভেঙে ফেলবো। তাহলে এই ক্ষেত্রে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাবদ মোট জমা হয়েছে 47,250। এখন আমি সম্পত্তি রাখতেছি না, তাহলে এই পুঞ্জীভূত অবচয় রেখে করবো কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে ডেবিট করে ফেললাম। এখন ওই ঐতিহাসিক ব্যয় নীতি আছে একটা হিসাব বিজ্ঞানের, নীতি তো অনেকগুলাই। ঐতিহাসিক ব্যয় নীতি অনুসারে হিসাব বিজ্ঞানে সম্পত্তি সব সময় ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হয়। সব সময় আপনার সম্পত্তির মূল্য এখন যদি 10,000 থাকে, আপনি যদি 1 লাখ দিয়ে কিনে রাখেন, আপনার 1 লক্ষ টাকা লেখা লাগবে, আপনি 10,000 লিখতে পারবেন না। তাহলে আপনার ইকুইপমেন্ট চলে গিয়েছে কত টাকার? 72,000 টাকা। এখন আপনার এই কাজটা একটু নিজে নিজে করা লাগবে। আপনি পাচ্ছেন মোট 67,250, চলে যাচ্ছে 72,000, তাহলে হচ্ছে আপনার লস অন সেল অফ ইকুইপমেন্ট ডিফারেন্স। বা এমন হতে পারতো আপনার ডেবিট পাস বড়, ক্রেডিট পাস ছোট, তাহলে আপনার হতো প্রফিট অন সেল অফ ইকুইপমেন্ট, সেটা আপনি ক্রেডিট লিখতেন। দেখেন যে বুঝতে পেরেছেন নাকি না একটু বলেন। জি ভাই, বুঝতে পেরেছি। বাকি যারা আছেন তারা বুঝতে পেরেছেন? আরেকবার ভাই, আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আরেকবার বললে ভালো হয়, সমস্যা নেই, বলবো। এক্ষেত্রে আমার যে মেইন কাজ সেটা হচ্ছে প্রফিট অর লস বের করা। এই লাইনটা বের করা হচ্ছে মেইন কাজ, সিম্পলি যেটা। তো আপনি এখন একটা সম্পত্তি বিক্রয় করেছেন, সম্পত্তি বিক্রয় করলে আপনি টাকা পাবেন, সম্পত্তিটা চলে যাবে। তাহলে আপনি একদম ফার্স্ট লাইনে কোশ্চেনে বলা আছে যে ইকুইপমেন্টটা বিক্রয় করেছেন 20,000 টাকা নগদে, তাহলে আপনি নগদ পাচ্ছেন 20,000 টাকা, ডেবিট করা আছে। আর আপনি ওয়ার্কিং এর মধ্যে শেষ লাইনে লিখেছেন যে টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মানে জানুয়ারি 1, 2010 তারিখ পর্যন্ত 42,000 জমা হয়েছিল, 9 মাসের নতুন ভাবে আরো অ্যাড হয়েছে 5,250 টাকা। মোট 47,250 টাকা আপনার পুঞ্জীভূত অবচয় বাবদ আছে।
পঞ্জীকৃত অবচয় কখন রাখবো? যখন আমি সম্পত্তি ব্যবহার করব। যখন আমার সম্পত্তি বিক্রয় করে ফেলবো তখন আমি আর পঞ্জীকৃত অবচয় রাখবো না। পঞ্জীকৃত অবচয়কে ডেবিট করে ফেলবো, মানে ভেঙে ফেলবো ওই তহবিলটা, যার কারণে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ডেবিট করা হয়েছে। আর নরমালি আর তো কিছু ডেবিট করার মতো নাই, লসটা তো পরে আসবে। ইকুইপমেন্ট ক্রেডিট করেছে ৭২,০০০ টাকা। এখন আমার কাজ হচ্ছে ডেবিট এবং ক্রেডিট পাশে ডিফারেন্সটা নিজে নিজে করা, দেখবো যে কোন পাশটা বড়। যদি আমার ডেবিট পাশ বড় হয়, মানে আমার প্রাপ্তি হচ্ছে বেশি এবং চলে যাচ্ছে কম, তাহলে এটা আমার প্রফিট হবে। যেমন আমি ৭৪,০০০ পেয়েছি, ৭২,০০০ টাকার ইকুইপমেন্ট চলে যাচ্ছে, তো ২,০০০ টাকা হচ্ছে আমার প্রফিট। বাট আমি এখানে পাচ্ছি মাত্র ৬৭,২৫০, বাট আমার ইকুইপমেন্ট আমার কাছ থেকে চলে যাচ্ছে ৭২,০০০ টাকা দামের। দুইটা ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে লস। ক্লিয়ার? জি জি। আচ্ছা, এই টাইপের জার্নালগুলো বা এই টাইপের এন্ট্রিগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। প্রবলেম 6টা আমি কোশ্চেনটা বোঝানোর চেষ্টা করি, সময় খুব কম আছে, 3 মিনিটের মতো আছে, একটু ট্রাই করি আমি, দেখি বোঝাতে পারি কিনা। প্রবলেম 6, Karim company purchased a new machine on October 1, 2010. এই ডেটটা ইম্পর্টেন্ট, অক্টোবর 1 তারিখে ক্রয় করেছে 2010 সালে। at a cost of টাকা 1,20,000, 1,20,000 টাকা দিয়ে। The company estimated that the machine will have a salvage value of টাকা 12,000, ভগ্নাবশেষ মূল্য হবে 12,000 টাকা। The machine is expected to be used for 10,000 working hours, 10,000 কার্যঘণ্টা মোট কাজ করা যাবে during 5 years life, এটার আয়ুষ্কালের মধ্যে, 5 বছর আয়ুষ্কালের মধ্যে। তাহলে ক্ষেত্রে আমাকে ইনস্ট্রাকশন বলতেছে যে কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডার দ্য ফলোইং মেথড ফর দ্য ইয়ার ইন্ডিকেটেড। আমাকে অবচয় খরচ বের করতে বলেছে এই পদ্ধতি এবং সাল অনুযায়ী 2010 সালের স্ট্রেট লাইনে। তাহলে 2010 সালে আমি সম্পত্তি ক্রয় করেছিলাম, স্ট্রেট লাইনে অবচয় বের করব, টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের অবচয়টা বের করে দেব, ভাগ 12 গুণ 3 করে। Units of activity for 2010, assuming machine was used 1,700 hours. Units of activity লিখেছে ভালো কথা, বাট ইনফরমেশন দেওয়া আছে আওয়ার্স এ। তাহলে আমাদের কিছুই করার নেই, যে তথ্য দেওয়া থাকবে আমি সেই তথ্যে কাজ করব। এখন আমরা কি করব, ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথডের সূত্র ছিল টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ইউনিট বা টোটাল আওয়ার ইনটু ইয়ারলি আওয়ার। এখন কথা হচ্ছে উপরেরটা 10 সাল বলেছিল, নিচেরটাও 10 সালই বলা আছে, বাট উপরেরটার মধ্যে আমি ভাগ 12 গুণ 3 করেছিলাম, এখানে কেন করি নাই? কারণ হচ্ছে এই যে 1700 ঘন্টা যেটা দেওয়া আছে, এটা তারা নিজেরা ক্যালকুলেট করেই দিয়েছে। এখানে আমি 3 মাস ব্যবহার করে তারা অবশ্যই আমাকে 6 মাসের তথ্য দিবে না। এখানে যে 1700 ঘন্টা দেওয়া আছে, এটা 3 মাসের তথ্যই দেওয়া আছে। আর সি নাম্বার যে ইনস্ট্রাকশন আছে, সেটা আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বুঝা দিব। আমাদের সময় আজকে অলমোস্ট শেষ পর্যায়ে, শেষ। এটা আমি নেক্সট ক্লাসে বুঝাই, নেক্সট ক্লাস হবে আমি বুঝা দিব না, আশা রাখি পরেগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে জি ভাই। ম্যাথ গুলো বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে খুব বেশি? না ভাইয়া। না না ভাইয়া। ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পিডিএফটা দিয়ে দিব একটু পরে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।